24 ঘন্টায় হামে 12 শিশুর মৃত্যু, সংক্রমণ করোনার চেয়েও ভয়ঙ্কর, স্বাস্থ্যমন্ত্রী টিকা কর্মসূচি শুরু। প্রধানমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ, তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চাওয়ার তথ্য বিভ্রান্তিমূলক। সংবিধানে ফ্যাসিবাদের জন্ম দেয়া ধারা বাদ দিতে হবে বিরোধী দল, জুলাই অধ্যাদেশ সংবিধানের সঙ্গে প্রতারণা, স্বরাষ্ট্রমন্ত্রী। নিখোঁজ ক্রুকে উদ্ধার যুক্তরাষ্ট্রের, 4 মার্কিন বিমান ও চপার ধ্বংস, ইরানের বিমানবন্দরে হুথির হামলা। আসসালামু আলাইকুম, মালিহা হোসাইন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। রাজধানী সহ সারা দেশে বাড়ছে হামের প্রকোপ। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য মতে সবশেষ 24 ঘন্টায় মোট মৃত্যু হয়েছে 12 শিশুর, আর গেল 22 দিনে মোট 113 জনের মৃত্যু হয়েছে। গত 2 সপ্তাহে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4 জনে। একই সময়ে নতুন করে ভর্তি হয়েছে 15 শিশু। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে 75 জন। এর মধ্যে বেশিরভাগই ভুগছে হাম পরবর্তী জটিলতায়, বিশেষ করে নিউমোনিয়া ও শ্বাসকষ্টে। তবে একই সময় সুস্থ হয়ে বাড়ি ফিরছে 7 শিশু। হাসপাতালের পরিচালক ডক্টর মাহবুবুল হক বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন, কিন্তু জটিলতা নিয়ে আসার রোগীর চাপ বাড়ায় হিমশিম খেতে হচ্ছে চিকিৎসা ব্যবস্থাপনায়। এটা খুব লক্ষণটা খুব সুস্পষ্ট। অনেক জ্বর থাকবে, বাচ্চা হাই গ্রেড ফিভার, এবং সাথে করে বাচ্চা নাক দিয়ে পানি পড়বে, সর্দি, কাশি, চোখটা লাল হয়ে যাবে। মানে মুখটা দেখে মধ্যে জ্বর, ঠান্ডা, কাশি, লাল হয়ে আছে মুখটা। এটা থাকবে 3 দিনের মতো। তারপরে 4 দিনের মাথায় গিয়ে গায়ে র্যাশ উঠবে, যেটা মুখের থেকে কানের পিছতে শুরু হয়, সারা বডি একটা লাল লাল কালো দালান র্যাশ উঠবে। এটা টিপিক্যাল হামের লক্ষণ। যদি কোনো বাচ্চা শ্বাস কষ্ট হয়, মা এটা খেয়াল করে, আপনাকে দেখতে হবে যে আগে যেভাবে শ্বাস নিত, মা বাবা তো জানি আগে শ্বাস নিত, তার থেকে অস্বাভাবিক মনে হয় কিনা শ্বাসটা, তাহলে সে অবশ্যই চিকিৎসকের কাছে যাবে। হামের প্রাদুর্ভাব রুখতে অগ্রাধিকার ভিত্তিতে দেশের 18টি জেলার উচ্চ ঝুঁকিপূর্ণ 30টি উপজেলায় জরুরি হাম রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। ঢাকার নবাবগঞ্জে টিকা কর্মসূচির উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেন, হামের সংক্রমণ করোনার চেয়েও ভয়ঙ্কর। তিনি বলেন, গত 6 বছর ধরে টিকাদান বন্ধ হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে হাম। রিপোর্ট ওবায়দুল্লাহ মামুনের। দেশের প্রান্তিক পর্যায়েও চোখ রাঙাচ্ছে হামের সংক্রমণ। রোগীদের নিয়ে দিশেহারা অভিভাবকরা শহর থেকে গ্রাম হাসপাতালে ছুটছেন বাচ্চাদের নিয়ে। তাই হামের প্রাদুর্ভাব রুখতে সরকারের পক্ষ থেকে 2 কোটি শিশুকে টিকাদান কর্মসূচির আওতায় আনতে একযোগে দেশের 18টি জেলার উচ্চ ঝুঁকিপূর্ণ 30টি উপজেলা ও পৌরসভায় জরুরি হাম রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় টিকা কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা। দীর্ঘদিন হামের টিকা বন্ধ কিংবা অনিয়মিত হয়ে যাওয়ায় হঠাৎ করেই ছড়িয়ে পড়ছে হাম। তাই আগামী 12 এপ্রিল থেকে ঢাকার 2 সিটি কর্পোরেশন সহ ময়মনসিংহ ও বরিশাল এবং 3 মে সারা দেশে হামের টিকা দিবে সরকার। এটা কন্টিনিউয়াস একটা প্রসেস দিয়ে যাওয়াই উচিত ছিল সব সময়, কিন্তু 2020 ডিসেম্বরের পর থেকে বিগত সরকারগুলি এই টিকাদানটা কন্টিনিউ করে নেয়, যেই কারণে একেবারে বজ্রপাতের মতন আমাদের উপরে সে রাতারাতি কিছুদিনের ভিতরে অনেক বেড়ে গিয়েছে। 3রা মে থেকে অর্থাৎ আগামী মাসের 3 তারিখ থেকে অবশিষ্ট সারা দেশের সকল জেলা, সকল উপজেলায় একযোগে আমরা এই টিকাদান কর্মসূচি চালিয়ে যাব ইনশাল্লাহ। টিকা নিতে সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাচ্চাদের নিয়ে আসেন অভিভাবকরা। সকাল 9টায় কর্মসূচি হওয়ার কথা থাকলেও প্রায় 2 ঘন্টা বিলম্বে টিকাদান শুরু হওয়ায় কিছুটা ভোগান্তিতে পড়েন তারা। আতঙ্ক তো একটা আছে, মনের ভিতরে একটা ভয় আছে যে কি না কি হয় কখন। অনেক ভিড় এখানে, কিভাবে দেবো? না দেই নাই, এখন দিতে আসছি। 7টার দিকে আসছিলাম আর এখন দেওয়া হলো টিকা। ঈদুল আজহার আগে আগামী 21শে মের মধ্যে সারা দেশে এই কর্মসূচি সম্পন্ন করতে চায় সরকার। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, নবাবগঞ্জ, ঢাকা।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেষে বেরিয়ে যাবার সময় পররাষ্ট্রমন্ত্রী এই কথা জানান। তিনি বলেন, যেখানেই সাশ্রয় পাওয়া যাবে সেখান থেকেই তেল কিনবে বাংলাদেশ। হাসান মাহমুদের রিপোর্ট। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর সচিবালয় দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয় উভয়ের মধ্যে। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা। বেরিয়ে যাবার সময় পররাষ্ট্রমন্ত্রী কথা বলেন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের চুক্তি প্রসঙ্গে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নাই। এই যে চুক্তি সেটা আমরা প্রকাশ করে দিয়েছি। ২ নম্বর কথা হচ্ছে যে কেউ কেউ বলছেন যে এই চুক্তির কারণে আমাদেরকে আমেরিকার কাছে পারমিশন চাইতে হচ্ছে। একেবারে মিথ্যে কথা। এই রাশিয়ান তেল কেনার ব্যাপারে সব দেশের উপরে রেস্ট্রিকশন আছে, আমেরিকান রেস্ট্রিকশন। সুতরাং আপনাকে সেই রেস্ট্রিকশনের ওয়েভার চাইতে হবে। মধ্যপ্রাচ্য যুদ্ধ পরিস্থিতিতে দেশে উদ্ভূত জ্বালানি সংকট নিরসনে কোন দেশ থেকে তেল আসছে এমন প্রশ্ন ছিল সাংবাদিকদের। তো দুনিয়াতে আমরা সবচাইতে সাশ্রয়ী যে সমস্ত সোর্স, সেটা ভারত হোক, সেটা মধ্যপ্রাচ্য হোক, সেটা যুক্তরাষ্ট্র হোক, আমরা সব জায়গাতেই চেষ্টা করছি। আমার সঙ্গে যুক্তরাষ্ট্রের এনার্জি মিনিস্টার, এনার্জি সেক্রেটারি ক্রিস রাইটের সঙ্গে আলাপ হয়েছে। আমরা গোপনীয়তার স্বার্থে এটা এখনও প্রকাশ করতে পারছি না, কিন্তু আমাদের জ্বালানি সিকিউরিটির জন্য তারা সাপোর্ট করবেন সেই নিশ্চয়তা আমাদেরকে দিয়েছে। এর আগে ইস্টার সানডে উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সমৃদ্ধ দেশ গড়তে সকল ধর্মের সহযোগিতা চান তিনি। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা। রাজধানীতে জ্বালানি তেলের সংকট যেন দিন দিন আরও প্রকট হচ্ছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ। দোকান মালিক সমিতির আবেদনের প্রেক্ষিতে দোকান খোলা রাখার সময় 1 ঘন্টা বাড়িয়ে সন্ধ্যা 7টা পর্যন্ত করেছে জ্বালানি মন্ত্রণালয়। রোববার থেকে কার্যকর হয়েছে নতুন অফিস ঘন্টা। আবির আহমেদের রিপোর্ট। রাজধানীর নিউ মার্কেট এলাকায় একটি মেসে থাকেন ব্যক্তিগত গাড়ির চালক মোহাম্মদ আলামিন। পরিবার থাকে নারায়ণগঞ্জে। কাজের তাগিদে রাজধানীতে একাই তার বসবাস। জ্বালানি তেল নিতে রোববার ভোর 4টার দিকে লাইনে দাঁড়ান তিনি। সকাল 10টায় যখন তার সাথে কথা হয় ততক্ষণে পেরিয়ে গেছে 6 ঘন্টা। তবুও লাইন খুব বেশি এগোয়নি। ক্লান্ত চোখ, অবসন্ন মুখ। তবুও লাইনে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। ডিউটি শেষে তারপরে যে আবার পরের দিনকার আবার তেলের জন্য সিরিয়ালে দাঁড়াইতে হয়। এইভাবে আমরা যদি লাইনে দাঁড়াইয়া থাকি তাহলে পরিবারে আমরা কিভাবে সময় দেব? আমাদের খুবই দুর্ভোগ হচ্ছে এবং এটা সরকারের কাছে আমরা আবেদন জানাই যাতে এই সংকট যত দ্রুত সম্ভব এইটা মোকাবেলা করা দরকার। প্রতিদিন কাজের জন্য ছুটতে হয় শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, কিন্তু তেলের অভাবে সেই ছুটে চলা আজ থমকে গেছে। রাজধানীর খিলগাঁওয়ে একটি মেসে থাকেন শেখ খুরশিদ, করেন রাইড শেয়ারিং। 2 সন্তান আর স্ত্রী গ্রামে। তাদের দেখভালের পুরো দায়িত্ব তার কাঁধে। মোটরসাইকেলই তার জীবিকার একমাত্র ভরসা, কিন্তু তেলের অভাবে সেই ভরসাও এখন অনিশ্চয়তায়। প্রত্যেকদিন যদি 5 ঘন্টা করে তেল নেওয়া লাগে, আমি এই রাইড শেয়ার করবো কখন, পরিবারের সময় দেবো কখন, আর আমি গাড়ি চালাবো কতক্ষণ বলেন? শুধু আলামিন বা খুরশিদ নয়, রাজধানীর প্রায় প্রতিটি পেট্রোল পাম্পই একই চিত্র। দীর্ঘ লাইন, অনিশ্চয়তা আর অপেক্ষা। 2 ঘন্টা আগে ছাড়া হচ্ছে না আর কি। আমি 8টা থেকে সিরিয়াল দিচ্ছি। অফিসে 1 ঘন্টা লেট হবে, বাট কিছু করার তো নাই। আমরা যদি নিজেরা কনসার্ন হই এরকম হওয়ার কথা না। এদিকে দোকান মালিক সমিতির আবেদনের প্রেক্ষিতে 1 ঘন্টা বৃদ্ধি করে দোকানপাট ও বিপণী বিতান সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা রাখার কথা জানান বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী। কিন্তু এই দোকান মালিক সমিতির তাদের আবেদন, তাদের অনুরোধ বিবেচনায় সরকার প্রধান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সন্ধ্যা 7টা পর্যন্ত এখন বিপণী বিতান খোলবার সময় পুনর্নির্ধারণ করেছেন। আজকে থেকে কার্যকর হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 1 ঘন্টা কমিয়ে অফিস সূচি সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত কার্যকর হয়েছে। তেলের সংকটে থমকে যাচ্ছে মানুষের স্বাভাবিক জীবন। লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা, তবুও মিলছে না নিশ্চয়তা। নিত্য প্রয়োজনীয় এই জ্বালানি আজ শুধু পণ্য নয়, মানুষের কষ্ট আর অনিশ্চয়তার প্রতিচ্ছবি। আবির আহমেদ, NTV নিউজ, ঢাকা।
সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনে বিরোধী দলের পক্ষ থেকে এখনও সাড়া পাওয়া যায়নি। এমন কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, আশা করা যাচ্ছে শীঘ্রই তারা সাড়া দেবেন। রাতে সংসদ অধিবেশন শেষে ব্রিফিংকালে তিনি জানান, কমিটিতে সংসদে প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দল, স্বতন্ত্র সদস্য এবং সরকারি বিরোধী দলের প্রতিনিধিদের অন্তর্ভুক্তির আহ্বান জানানো হয়েছে। এদিকে সংসদ অধিবেশনে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান জানিয়েছেন, সংবিধানে যেসব সুযোগ ফ্যাসিবাদের জন্ম দিয়েছিল সেগুলো ফেলে দিয়ে নতুন বাংলাদেশ করতে হবে। সংবিধান সংস্কার সংকট সমাধান সংসদেই হতে হবে। অধিবেশন শেষে বিরোধী দলের সংসদ সদস্য আক্তার হোসেন জানিয়েছেন, সংবিধান সংস্কার পরিষদের মধ্য দিয়ে সকল সমস্যার সমাধান চায় বিরোধী দল। এই দেশটা যদি গড়তে হয় তাহলে আমরা আবারও অনুরোধ করব, যে গণভোটটায় আমরা সবাই রাজি ছিলাম, হ্যাঁ বলতে আমরা সবাই মিলে এখানে ক্যাম্পেইন করেছি, আসুন কোনো বিতর্ক ছাড়া এই গণভোটটা আমরা মেনে নিই। আলাপ আলোচনার ভিত্তিতে সবাই মিলেমিশে সমঝোতার ভিত্তিতে আমরা একটি সংবিধান সংশোধনী বিল পাশ করব, আইনে রূপান্তরিত করব। সেই প্রস্তাবে মাননীয় বিরোধী দলীয় নেতা এবং অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছে তাদের পক্ষ থেকে এখনো পর্যন্ত আমরা সাড়া পাইনি। আশা করি আমরা সাড়া পাবো। তারা যদি জনগণের অভিপ্রায়কে ধারণ করেন, যেটা 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে, যে আদেশের মধ্যে এটা বলা হয়েছে, সেটাকে যদি তারা ধারণ করেন তাহলে সকল সংকটের সমাধান হবে। সংবিধান সংস্কার পরিষদের মধ্য দিয়ে সাংবিধানিক যে পরিবর্তনগুলো আছে সেটাকে আমরা টেকসইভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করতে পারবো। সরকারি চাকুরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা 32 বছর নির্ধারণ করে জাতীয় সংসদে বিল পাশ হয়েছে। এদিকে আইনমন্ত্রী জানান, গুম কমিশন অধ্যাদেশটি আরও যাচাই করে গুম আইনকে সময়োপযোগী করা হবে। আর মুক্তিযোদ্ধা মন্ত্রী জানান, যাচাই বাছাই করে 481 জন ভুয়া মুক্তিযোদ্ধার গ্যাজেট বাতিল করা হয়েছে। সেলিম মালিকের রিপোর্ট। জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 8ম দিনের বৈঠক শুরু হয় তারকা চিহ্নিত ও সম্পূরক প্রশ্নের উত্তরের মধ্য দিয়ে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থাসহ সব ক্ষেত্রে সরকারি নিয়োগে সর্বোচ্চ বয়সসীমা 32 বছর নির্ধারণের বিল উত্থাপন করেন। স্পিকার বিলটি কণ্ঠভোটে দিলে তা সর্বসম্মতিতে পাশ হয়। সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অধিবেশনের পয়েন্ট অফ অর্ডারে জামাতের সংসদ সদস্য ব্যারিস্টার আরমান গুম কমিশন অধ্যাদেশ বাতিলের অভিযোগ আনলে আইনমন্ত্রী জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধিত আইনে গুমের সঙ্গে গুম কমিশন অধ্যাদেশ সাংঘর্ষিক। একই সঙ্গে গুম নিয়ে নতুন আইন আরও সময়োপযোগী করা হবে বলেও জানান আইনমন্ত্রী। কেমন করে যে নিজের গুমের শিকার ভুক্তভোগী, যে প্রধানমন্ত্রী নিজের টর্চারের শিকার, তারা কেমন করে এই আইন বাতিলের পরামর্শ দেয়? মাননীয় স্পিকার, আমরা জানতে চাই। ওনারা যেটা নিয়ে হইচই করছেন, ওনারা সেইটা আইনটা ভালো করে মনে হয় দেখেননি। মানবাধিকার কমিশন আইন এবং গুম প্রতিরোধ আইন যেভাবে করা হয়েছে অর্ডিন্যান্সে, সেটা করলে গুমের শিকার সদস্যদের প্রতি অবিচার করা হবে। যে কারণে আমরা বলেছি, গুমের যারা অপরাধী সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ড। গুমের যে আইনটার কথা বলা হয়েছে অর্ডিন্যান্সে, সেখানে 10 বছর পর্যন্ত সাজা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। মাননীয় স্পিকার, বিগত স্বৈরাচার সরকারের সময় রাজনৈতিক বিবেচনায় তালিকাভুক্ত হওয়া ভুয়া 481 জন মুক্তিযোদ্ধাকে চিহ্নিত করে গ্যাজেট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা মন্ত্রী। রাষ্ট্রের কিছু অসাধু ব্যক্তির সহায়তায় মুক্তিযোদ্ধা না হয়েও নিজেদেরকে মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করে রাষ্ট্রের সুযোগ সুবিধা গ্রহণ করছে। বিশেষ করে গত ফ্যাসিস্ট আমলে এই ঘটনাটি ব্যাপকভাবে ঘটেছে। এ সকল মুক্তিযোদ্ধাকে যাচাই বাছাইয়ের মাধ্যমে আগস্ট 2024 থেকে মার্চ 2026 পর্যন্ত সারা দেশে 481 জনের গেজেট বাতিল করা হয়েছে। এদিকে সংসদ অধিবেশন চলাকালে অধিবেশন কক্ষে আবারও সাউন্ড সিস্টেম বিভ্রাটের ঘটনা ঘটেছে। সংসদ অধিবেশন 30 মিনিটের জন্য বিরতি দেওয়া হলো, আসরের নামাজে বিরতি। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা।
সংসদ অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রমের বিরতির ফাঁকে দর্শক গ্যালারিতে গিয়ে জুলাই আন্দোলনে শহীদ হওয়া পরিবারের সদস্য এবং আহতদের সাথে দেখা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনের গ্যালারির মেঘনা হলে প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের সাথে দেখা করেন। সারা দেশ থেকে আসা প্রায় ৬০ জন জুলাই গণ আন্দোলনের সাথে সম্পৃক্ত পরিবারের সদস্য এ সময় সংসদের দর্শক গ্যালারিতে উপস্থিত ছিলেন। এর মধ্যে ২৬ জন শহীদ পরিবারের সদস্য, বাকি সবাই জুলাই গণ আন্দোলনে সরাসরি অংশ নিয়ে আহত হয়েছিলেন। অনেকেই এখনও চিকিৎসা নিচ্ছেন। তারা প্রধানমন্ত্রীর সাথে তাদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রীও আন্তরিকতার সাথে একে একে তাদের সবার কথা শোনেন। কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রীর সামনে কয়েকজন কান্নায় ভেঙে পড়েন। প্রধানমন্ত্রী এ সময় মাথায় হাত বুলিয়ে তাদের সান্ত্বনা দেন। আবেগঘন পরিবেশের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বর্তমান সরকার সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে। গণভোটের গণরায় উপেক্ষা ও রাষ্ট্র সংস্কারের জরুরি অধ্যাদেশগুলো বাতিল করতে চায় সরকার, এমন অভিযোগ তুলেছে এনসিপি। বাংলা মোটরের কেন্দ্রীয় কার্যালয়ে এই অভিযোগ করেছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রাষ্ট্রপতি ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ক্ষমতা বৃদ্ধি পায় এমন সব অধ্যাদেশ বিএনপি বাতিল করতে চাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। সরকার গণভোটের বিরুদ্ধে অবস্থান করছে মন্তব্য করে সজীব ভুঁইয়া বলেন, এত স্বল্প সময়ে জুলাইয়ের সকল অর্জনকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে বর্তমান সরকার। বলেন, সামনের দিনে সরকারকে ক্ষমতা থেকে নামাতে সময় নেবে না জনগণ। সংসদে বিরোধী পক্ষকে কথা বলতে দেয়া হচ্ছে না, সেজন্যই মানুষ রাজপথে নেমে এসেছে জানিয়ে সজীব ভুঁইয়া গণভোট সহ অন্য অধ্যাদেশ বাতিল করার সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান। ক্ষমতা বৃদ্ধি যেই অধ্যাদেশগুলোর মাধ্যমে করা যায়, যেই উপায়ের মধ্য দিয়ে করা যায় সেটা রাখা হচ্ছে, কিন্তু যেখানে জবাবদিহিতা করার বিষয় আছে, যেখানে জনগণের কাছে জবাবদিহিতা করতে হয়, অ্যাকাউন্টেবিলিটির জায়গাগুলোতে সেই অধ্যাদেশগুলোকে বাতিল করা হচ্ছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আবারও আগের জায়গায় ফিরিয়ে নেয় এবং এখন সে নিজে রাজনৈতিকভাবে এই প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করার জন্য আবার সেই ক্ষেত্রটা প্রস্তুত করছে। ধর্ম নিয়ে যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভাটারায় ইস্টার সানডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। এদিকে রোববার বিকেলে রাজধানীর কাকরাইলে উপাসনালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, জাতীয় নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করার সুযোগ করে দিয়েছে জনগণ। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ নিয়ে পরিকল্পনা এরই মধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে বলেও জানান দল মহাসচিব। বিএনপি মহাসচিব বলেন, সত্যিকার অর্থে অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ করার লক্ষ্যে কাজ করছে সরকার। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সরকার সংকটের মধ্যে পড়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, জ্বালানি সংকট নিরসনে জনগণকে সচেতন হয়ে বিদ্যুৎ সাশ্রয়ী হওয়া জরুরি। ধর্মে যেন কোনো বিভেদ সৃষ্টি না করে, বিভাজন সৃষ্টি না করে। দুর্ভাগ্যক্রমে আমাদের মধ্যে কিছু রাজনৈতিক শক্তি আছে যারা ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায়। যারা সমাজে এখন বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান ধর্মকে নিয়ে, আমাদেরকে সকলকে সমবেতভাবে রুখে দাঁড়াতে হবে, প্রতিরোধ করে তুলতে হবে। দেশের অর্থনীতিতে রক্তক্ষরণ হচ্ছে, সবগুলো সূচকই নিম্নমুখী। তাই এই মুহূর্তে বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের সুযোগ নেই বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জ্বালানি সংকটের প্রভাবে আগামী দিনগুলোতে দ্রব্যমূল্য বাড়ার শঙ্কাও জানান তিনি। অন্যদিকে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষমতা বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। আরাফাত ইসলামের রিপোর্ট। রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতি পর্যালোচনার লক্ষ্যে অংশীজনদের নিয়ে সেমিনারের আয়োজন করে যৌথভাবে বাংলাদেশ সরকার ও এলডিসি উত্তরণ সংক্রান্ত জাতিসংঘ প্রতিনিধি দল। প্রাইভেট সেক্টর প্রিপেয়ারনেস and institutional coordination challenges. এ সময় বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরের ক্ষেত্রে চ্যালেঞ্জের নানা দিক তুলে ধরা হয়। এসব চ্যালেঞ্জ উত্তরণে নিজেদের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই বলে মনে করেন অর্থনীতিবিদরা। Some of the development gains could be lost or could be undermined because of the graduation related challenges.
সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর সবকটি সূচকে নিম্নগামী অর্থনীতি পেয়েছে সরকার। সেই সাথে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের অর্থনীতিতে রক্তক্ষরণ হওয়ায় এখনই এলডিসি উত্তরণের সুযোগ নেই। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে এটার ইম্প্যাক্ট অনেক বড়, এবং এটা বাংলাদেশের তহবিল, সরকারি তহবিলকে এটা থেকে রক্তক্ষরণ হচ্ছে, এক কথায় বলতে গেলে রক্তক্ষরণ হচ্ছে। এগুলো আমরা ফায়ার ফাইটিং করতেছি প্রত্যেক দিন। তারপরে বাংলাদেশের আপনার যে দায় দেনা হয়েছে, এটা ম্যানেজমেন্ট একটা বড় ধরনের একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে গ্র্যাজুয়েশন দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। জ্বালানি সরবরাহ জটিলতার কারণে আগামীতে নিত্যপণ্যের দাম বাড়ার আশঙ্কাও করেন অর্থমন্ত্রী। টোটাল সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সব কিছুতে আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সামষ্টিক অর্থনীতির গতিশীলতা বাড়ানো সহ অর্থনৈতিক নানা ধরনের সংকট নিরসনে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। জ্বালানি সংকটের কারণে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস কিভাবে হবে অংশীজনদের সাথে আলোচনা করে মন্ত্রী পরিষদে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। সচিবালয়ে সাংবাদিকদের কাছে এই কথা বলেন তিনি। ফেসিং টুয়ার্ড দ্য ফুয়েল ক্রাইসিস, সেই ব্যাপারে আমরা স্টেক হোল্ডারের সাথে এখনো বসতে পারিনি। আজকে জাস্ট ওপেনিং ডে, আমরা কাল পরশু স্টেক হোল্ডারদের সাথে বসে এই বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব এবং সেটা আমরা ক্যাবিনেটে অবগত করব। তারপরে ক্যাবিনেট সিদ্ধান্ত দিবেন যে এই বিষয়ে কী সিদ্ধান্ত হতে পারে। আমরা চেষ্টা করছি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। সিগারেটের সুনির্দিষ্ট কর হার চায় আমেরিকান চেম্বার অফ কমার্স বাংলাদেশ। আর এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন, স্বাস্থ্যের ক্ষতি বিবেচনায় তামাক, অ্যালকোহল, মিষ্টি পানীয় পণ্যের কর কমানো যাবে না। রোববার আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড মিলনায়তনে প্রাক বাজেট আলোচনায় অংশ নিয়ে আমেরিকান চেম্বার জানায়, বর্তমানে সব মিলিয়ে 85% বেশি কর দিতে হয় সিগারেটের ক্ষেত্রে, যা অনেক বেশি। পাশাপাশি সফট ড্রিঙ্কসে 30% থেকে 15% সম্পূরক শুল্ক কমানোরও দাবি জানায় সংস্থাটি। সংগঠনটির চেয়ারম্যান বলেন, জটিলতা কমাতে কাস্টমসের আধুনিকায়ন করা জরুরি। আর নারীদের সর্বনিম্ন আয়কর সীমা 4.5 লাখ টাকা নির্ধারণের দাবি জানায় বাংলাদেশ উইমেন্স চেম্বার। পাশাপাশি নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে কর সহায়ক নীতিমালা কাঠামো তৈরির দাবিও জানানো হয়। 2026 সালের পবিত্র হজের সকল কার্যক্রম সম্পন্ন করে দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। সৌদি আরবের জেদ্দা থেকে মাসুদ সেলিম জানান, রোববার সৌদি আরব সময় রাত 2টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করেন। এ সময় জেদ্দার কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিআইপি লাউঞ্জে ধর্মমন্ত্রীকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল সাখাওয়াত হোসেন। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।